আচ্ছা খেয়াল করো, যেটা বলতেছিলাম যে দেখো হেলানো তলের কাহিনী একটু দেখি আরেকবার। দেখো আতিক, সেটা হচ্ছে এখানে তোমার একটা ব্লক টাইটেল দিছো না, টাইটেল হচ্ছে যে ঘর্ষণ যুক্ত তলের ক্ষেত্রে, টাইটেল দাও আগে, ঘর্ষণ যুক্ত তলের ক্ষেত্রে। অর্থাৎ এখানে তোমার একটা ব্লক হেলানো তলে আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা। এই ব্লকটা অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে গতিশীল হবে, অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে যদি নিচের দিকে গতিশীল হয় তাহলে আমাকে এই বরাবর হচ্ছে এই বরাবর আমাদের ওজনের উপাংশ ছিল mg sin থিটা। আচ্ছা, যদি তলটা ঘর্ষণ মুক্ত হইতো তাহলে এই বস্তুটার উপর কার্যকর বল বা গতিশীল বল ছিল শুধু mg sin থিটা হইতো। আচ্ছা, এখন যেহেতু এখানে ঘর্ষণ থাকবে তাহলে আমরা জানি যে ঘর্ষণ বল সবসময় আমাদের ক্রিয়াশীল বল বা কার্যকর বলে ঠিক বিপরীত দিকে কাজ করবে, আর সেটা হচ্ছে মনে করো ঘর্ষণ বলটাকে আমরা Fk দ্বারা প্রকাশ করি। চ্যাপ্টার 4 এ আমরা ডিটেইলস পড়বো যে আমাদের ঘর্ষণ 4 ধরনের থাকে, এর মধ্যে এই ঘর্ষণটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল মানে কাইনেটিক ফ্রিকশন। তো কাইনেটিক ফ্রিকশনকে আমরা Fk দ্বারা প্রকাশ করি। আর কি কি বল থাকবে এখানে, আর তোমার হচ্ছে ঠিক এই তল বরাবর লম্ব দিকে থাকবে হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল, এই তলের ঠিক বিপরীত দিক থাকবে ওজনের একটা উপাংশ, এদিকে থাকবে হচ্ছে ওজন। এই বরাবর ছিল আমাদের mg, এই কোণটা আমাদের থিটা, এই বরাবর হচ্ছে mg cos থিটা, আর এদিকে থাকবে হচ্ছে আমাদের অবিলম্ব প্রতিক্রিয়া বল হচ্ছে r। যদি তলটা ঘর্ষণ যুক্ত হয় তাহলে এখানে যখন আমরা নিট বল বের করব বা লব্ধি বল বের করব, অবশ্যই mg sin থিটা যেহেতু নিচের দিকে ক্রিয়া করে, বস্তু নিচের দিকে স্লাইড করতেছে, তাহলে mg sin থিটা থেকে তোমাকে ঘর্ষণ বল কি করতে হবে, মাইনাস করতে হবে, যেটা লাস্ট ক্লাসের অঙ্কে ছিল না। লাস্ট ক্লাসের অঙ্কে আমাদের এই ঘর্ষণ বল ছিল না, দ্যাটস ওয়াই আমরা কি এটা মাইনাস করে দেই, তখন সেখানে শুধু কার্যকর বল ছিল mg sin থিটা। কিন্তু যদি উদ্দীপকে আমাকে ঘর্ষণ বল দিয়ে দেয়, আমি যখন নিট বল বের করব অর্থাৎ লব্ধি বল যখন বের করব, আমাদের সূত্র হবে F নেট মানে নিট বল সমান হচ্ছে m ইন্টু a। লব্ধি বল মানে কি m ইন্টু a। এখানে লব্ধি বল কেন ইউজ করতেছি আমরা, কারণ এখানে একাধিক বল আছে। একাধিক বলের মধ্যে আমাদের যেহেতু এই ব্লক নিচের দিকে স্লাইড হবে, তাহলে আমাদের নিচের যে বলটা অর্থাৎ mg sin থিটা মাইনাস Fk ইকুয়াল টু হচ্ছে ma। এবং তোমাদের এই ধরনের প্রবলেমে বেশিরভাগ প্রবলেমে আমাকে ত্বরণ বের করতে বলে, আমাদের ত্বরণ বের করতে হয়। ত্বরণ বের করবে হচ্ছে এই সূত্র দিয়ে, mg sin থিটা মাইনাস Fk ডিভাইডেড বাই m। এই সূত্র দিয়ে তোমাকে ত্বরণ বের করতে হবে। বস্তু নিচের দিকে স্লাইড হবে। তো একটা হচ্ছে ঘর্ষণ ছাড়া, একটা ঘর্ষণের ক্ষেত্রে। তাহলে আমাদের ঘর্ষণের ক্ষেত্রে যে প্রবলেমগুলো দিবে সব ক্ষেত্রে আমাদের এই ত্বরণ বের করতে হবে এই সূত্র দিয়ে। এবং তুমি চাইলে সরাসরি এটা ইউজ করতে পারো, অথবা তুমি চাইলে এভাবে প্রমাণ করে নিতে পারো, ঠিক আছে, তোমার ইচ্ছা, তুমি যেভাবে মনে রাখো। আচ্ছা ওকে ডান। আচ্ছা, এখন আমাদের লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে 3 ধরনের কাজ, একটা ছিল শূন্য কাজ, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ। তো আমাদের এখানে একটা শর্ট কোশ্চেন আসে পরীক্ষায়। কোশ্চেনটা লেখো, দেখাও যে
কেন্দ্রমুখী বল দ্বারা দেখাও যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজের মান 0। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজের মান 0। এখানে হচ্ছে একটা বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে r। আগে একটু কেন্দ্রমুখী বলটা বলে নেই, কিন্তু চ্যাপ্টার 4 এখনো পড়ি নাই আমরা, একটু প্রতিভা খেয়াল করবা। কেন্দ্রমুখী বল হচ্ছে একটা বস্তু যখন বৃত্তাকার পথে আবর্তন করে তখন তার কেন্দ্রের দিকে একটা বল ক্রিয়া করে। প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রেই যখন বৃত্তাকার পথে আবর্তন করবে তার কেন্দ্রের দিকে একটা বল লাগবে, সেই বলের নাম হচ্ছে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বলের ইংরেজি হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। কেন্দ্রমুখী বলের দুইটা ইকুয়েশন আমাদের, একটা হচ্ছে সেন্ট্রিপেটাল মানে FCP, একটা হচ্ছে mv²/r। ভি হচ্ছে এই বস্তুকণার বেগ, রৈখিক বেগ, আর আর হচ্ছে তার বৃত্তাকার পথের ব্যাসার্ধ। আর আরেকটা সূত্র হচ্ছে m, আপাতত মুখস্থ রাখো যেহেতু আমরা চ্যাপ্টারটা এখনো পড়াই নাই, চ্যাপ্টার 4, m⍵²r, যেখানে ওমেগা হচ্ছে কৌণিক বেগ। কৌণিক বেগ আমাদের দুইটা বেগ আছে, ঘূর্ণন গতির ক্ষেত্রে বেগ দুইটা, ত্বরণ দুইটা, বল দুইটা, সবকিছু দুইটা দুইটা করে থাকে। ভি হচ্ছে রৈখিক বেগ, কেন্দ্রমুখী বল সেন্ট্রিপেটাল ফোর্স। সেন্ট্রিপেটাল ফোর্স এই শব্দের পুরো মিনিং হচ্ছে সেন্ট্রিপেটাল, সেন্ট্রিপেটাল ফোর্স। এখন এই কোশ্চেনটা আমাদের পরীক্ষায় প্রায় আসে, কোশ্চেনটা ঠিক মতো অ্যান্সার করে দিতে পারো না তোমরা। কোশ্চেনটার ডিটেলস আছে শীটে আছে, কিন্তু মূল ব্যাখ্যাটা শোনো ভালো করে, যে একটা বস্তু যখন বৃত্তাকার পথে আবর্তন করবে তখন তার কেন কাজ হয় না। আমরা নর্মালি কাজের সংজ্ঞা কি জানি, আমাদের জানি যে কাজের সংজ্ঞা হচ্ছে W=F.S, বল এবং সরণের ডট গুণ করলে কাজ বলা হয়। যখন কোনো বস্তু বৃত্তাকার পথে আবর্তন করে তখন সবসময় মনে রাখবা বস্তুটার বেগের ডিরেকশন থাকবে বৃত্তাকার পথের স্পর্শক বরাবর, অর্থাৎ ভি থাকবে এই বরাবর। সে যে পয়েন্টে থাকবে, যদি এই পয়েন্ট থেকে এখানে আসে তখন আবার তার বেগের ডিরেকশন থাকবে ঠিক এই বরাবর, অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে তার বেগের ডিরেকশন চেঞ্জ হতে থাকবে। সে যেই বিন্দুতে থাকবে সেই বিন্দু থেকে স্পর্শ বরাবর, সেই বিন্দু থেকে স্পর্শ বরাবর। এখন কথা হচ্ছে খেয়াল করো, বেগ মানে কি? বেগ হচ্ছে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার, তাই তো আমরা চ্যাপ্টার 3 পড়ানোর সময় দেখাইছিলাম যে বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার, dr/dt, অথবা লিখতে পারো ds/dt। এখন যখন একটা বস্তু বৃত্তাকার পথে আবর্তন করবে, যদি তার বেগের ডিরেকশন ঠিক স্পর্শক বরাবর থাকে তো সরণ কোন দিকে থাকবে? বৃত্তাকার পথের স্পর্শক বরাবর যদি বেগ থাকে তো সরণ তো ওই দিকেই কাজ করবে, কারণ সরণের পরিবর্তনের হার যদি বেগ হয়, সরণের পরিবর্তনের হার যদি বেগ হয় তাহলে বেগ যে ডিরেকশনে সরণ ওই ডিরেকশনে। তো আমার কথা অর্থ হচ্ছে বেগ যদি এই বরাবর থাকে সরণ তো এইদিকেই থাকবে, সেটা আর ইউজ করো অথবা এস ইউজ করো। তো দেখো তো এটা একই রকম হয়ে যাবে, চেঞ্জ করে দিই, এস দিয়ে দিই, এটা আবার এস লেগে যাবো, সরণ থাকবে এই বরাবর। তো এবার বলো তো প্রতিভা, যে কেন্দ্রমুখী বল থাকে সবসময় কেন্দ্রের দিকে, তাই তো, কারণ কেন্দ্রমুখী বল যেহেতু তার নাম। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? 90। তাহলে এই ক্ষেত্রে এই ধরনের বল দ্বারা কাজ কতটুকু হবে? এই কথাটা ভালো করে লিখতে। অনেকে কি করো তোমরা বলো যে একটা বস্তু বৃত্তাকার পথে আবর্তন করে, সে ঘুরে আসতে আসতে তার সরণ 0, এই ধরনের কিছু না। কারণ এটা হচ্ছে কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে বল ক্রিয়া করে কেন্দ্রের দিকে, আর সরণের সাথে বলের ডিরেকশন থাকে 90। কারণ সমস্যা হচ্ছে এখানে সরণ কোত্থেকে আসে? সরণ আসে হচ্ছে এভাবে যে একটা বস্তু যখন বৃত্তাকার পথে রোটেট করবে তখন তার বেগ থাকবে ওই বিন্দুতে ঠিক বৃত্তাকার পথে স্পর্শক বরাবর,
অর্থাৎ যদি এরকম হয়, খেয়াল করো, যদি এরকম হয় যে তোমার এই বস্তুটা এখান থেকে মনে করে এখানে আসলো, ঠিক তোমার এবার বেগ থাকবে এই বরাবর। তাহলে বেগ যদি এই বরাবর থাকে ইরা, তাহলে সরণ কোন দিকে? ঠিক এই বরাবরই থাকবে। আর এই পয়েন্টে তার কেন্দ্রমুখী বল টুয়ার্ডস দ্য সেন্টার, এই ক্ষেত্রে তার মধ্যবর্তী কোণ কত? 90। এবার যদি ঘুরে তোমাকে এখানে নিয়ে আসো, সেম, এখানে নিয়ে আসো সেম, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টই তোমার কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত হবে? 0। এটা পরীক্ষায় সবচেয়ে কমন প্রশ্ন। ইভেন এটা দিয়ে পরীক্ষা এমসিকিউ করে এইভাবে যে সূর্যের চারদিকে পৃথিবী আবর্তন করে, সূর্য চারদিকে পৃথিবী আবর্তন করে, তো সূর্য আর পৃথিবীর মধ্যে যে ক্রিয়ারত বল মানে কেন্দ্রমুখী বল, ওই বল দ্বারা কাজের মান কত? 0। ওই তো 0, কারণ একই কাহিনী তো, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, সূর্যের চারদিকে পৃথিবী ঘূর্ণনের জন্য যে বল কেন্দ্রমুখী বল, সেই বল দ্বারা কাজ কত হবে? 0। ওকে, তাহলে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজের মান সবসময় কত হবে? 0। এবার যাও হচ্ছে বিভব শক্তি। ক্লাস 9-10 এর পড়া আমাদের। পটেনশিয়াল এনার্জি। বিভব শক্তির বিষয়টা আমাদের এরকম ছিল, আমাদের 9-10 যখন আমরা পড়ছি আমাদের এভাবে পড়ানো হয়েছে যে ধরো এ বিন্দু থেকে বি বিন্দুতে আমি একটা বস্তুকে স্থানান্তর করব, মানে একটা বস্তুকে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় অবস্থানের পরিবর্তন করা হয়, তখন ওই বস্তুর মধ্যে যে শক্তিটা সঞ্চিত থাকে সেটা হচ্ছে বিভব শক্তি। আচ্ছা, এখন আমাদের ক্লাস 9-10 থেকে আমাদের বলতো যে ওই বিন্দুতে বা বি বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করেন, কিন্তু সবসময় মনে রাখবা কোনো বিন্দুর কখনো বিভব শক্তি বের করা যায় না, সবসময়ই বিভব শক্তির পরিবর্তন বের করতে হয়। তাহলে আমাদের এখানে কাহিনী খেয়াল করো, এখানে একটা এ বিন্দুতে মনে করো একটা এম ভরের বস্তু আছে। আচ্ছা, এখন আমাকে বলো আব্দুল্লাহ, যখন বস্তুটা এ বিন্দুতে ছিল তখন এর বিভব শক্তি কত? 0, তাই না? যখন এই বিন্দুতে ছিল তার বিভব শক্তি 0, কারণ ভূমিতে প্রত্যেকটা বস্তুর বিভব শক্তি কত হয়? 0। এবার তুমি তাকে এ থেকে এইচ উচ্চতায় বি বিন্দুতে স্থাপন করলা, তো বিভব শক্তি কত হইল? কত হইল বিভব শক্তি? mgh, বিভব শক্তি হইল mgh। আমাদের কিন্তু পরীক্ষায় বলতো যে বি বিন্দুর বিভব শক্তি কত নির্ণয় করো। অ্যাকচুয়ালি আমরা যেটা করতাম সেটা হচ্ছে এ থেকে বিতে নেওয়ার ফলে তার বিভব শক্তির পরিবর্তন কত। এখন তুমি যখন পরিবর্তন বের করবা তখন কি করবা? জাস্ট দুইটা বিভব শক্তি বিয়োগ করে দিবা। তো তুমি যখন দেখো বিয়োগ যখন করবা তোমার রেজাল্ট কত দিবে? mgh তো দিবে, তাই না? এখন এই কারণে আমাদের পরীক্ষায় বা 9-10 এর বইতে কি বলতো, যেটা ওই বিন্দুর বিভব শক্তি, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা বস্তুকে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নেওয়ার ফলে তার শক্তির কতটুকু পরিবর্তন হয়েছে। সবসময় বিভব শক্তির পরিবর্তন বের করতে হয়। আমাদের যে অঙ্গগুলো থাকে বেশিরভাগই ভূমির রেসপেক্টে থাকে, ভূমির সাপেক্ষে থাকে বলে আমরা শুধু বলে দেখি ওই বিন্দুর বিভব শক্তি এত, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর বিভব শক্তির পরিবর্তন, আর সেই পরিবর্তনটা কতটুকু? mgh। এটাই হচ্ছে মূল কাহিনী, যে বিভব শক্তি কখনো কোনো বিন্দুর বিভব শক্তি হয় না, সবসময় বিভব শক্তির পরিবর্তন বের করতে হয়। কারণ ভূমিতে বিভব শক্তি 0, ভূমির সাপেক্ষে তুমি যত উপরের দিকে উঠবা বিভব শক্তির মান বাড়তে থাকবে। তাহলে আমরা যদি বিভব শক্তির এই যে ইকুয়েশনটা পাইছি, যদি আবারও বলি আমাদের কিন্তু পরীক্ষার সময় তোমাকে বলবে বিভব শক্তি নির্ণয় করো, কিন্তু মাথায় রাখবা আসলে তুমি পরিবর্তনই বের করতেছো, কারণ সবসময় বিভব শক্তি বের করতে ভূমির রেসপেক্টে, ভূমিতে 0, তুমি যত উপরের দিকে যাবে বিভব শক্তির মান বাড়তে থাকবে। তাহলে আমরা যদি বিভব শক্তির গ্রাফ অঙ্কন করি একটা, দেখো এই বরাবর হচ্ছে এক্স অক্ষ, এই বরাবর হচ্ছে ওয়াই অক্ষ,
এক্স অক্ষ বরাবর আমরা দিলাম হচ্ছে এইচ উচ্চতা, আর ওয়াই অক্ষ এই বরাবর দিলাম বিভব শক্তি ইপি। তাহলে বলো, কে বলতে পারবা বিভব শক্তির সাথে উচ্চতার সম্পর্কটা কিরকম হবে, মানে গ্রাফটা শেপের সমানুপাতিক। তাহলে মূল বিন্দুগামী সরলরেখা, তার মানে আমাদের গ্রাফটা হবে সাইডে অবশ্যই লিখে রাখবা এটা কেন এরকম হইলো, কারণ ইপি ইজ প্রপোর্শনাল টু এইচ। ঠিক আছে, দুর্বশী কি পাইবা, এমজি পাইবা, কনস্ট্যান্ট হিসেবে এমজি পাইবা তুমি। ওকে, এটা এমসিকিউতে আসে, বিভব শক্তির সাথে উচ্চতার লেখচিত্র কিরূপ ব্যাখ্যা করো। তাহলে বিভব শক্তির পরে থাকবে হচ্ছে আমাদের কি গতিশক্তি, টাইটেল দিবা গতিশক্তি, কাইনেটিক এনার্জি। আচ্ছা, গতিশক্তি কাকে বলে বলো? আবার বলো, ঠিক মতো কও। ধর এটা হচ্ছে একটা এম ভরের বস্তু, এম ভরের বস্তু, আমি এই বস্তুর উপর বল প্রয়োগ করলাম। তো আমরা জানি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে তার কি ঘটে, সরণ ঘটে। তাহলে ধরো এই বস্তুটা এখন এখান থেকে এদিকে চলে আসলো, তার সরণ ঘটলো। তো এই যে আমি একটা বস্তু সেখানে ছিল, এখান থেকে তার যে সরণ ঘটাইলাম, কতটুকু সরণ ঘটাইলাম, মনে করো সে তার ইনিশিয়াল পজিশন থেকে তার সরণ ঘটলো এস পরিমাণ। এখন আমি বল প্রয়োগের ফলে যদি তার সরণ ঘটে, তাহলে প্রথম কথা হচ্ছে বল প্রয়োগের ফলে যদি সরণ ঘটে তার বেগের কি পরিবর্তন হয়েছে না? তো এই বেগের পরিবর্তনের কারণে ওর মধ্যে শক্তির পরিবর্তন হয়েছে, আর এই শক্তিটা হচ্ছে তার এক ধরনের গতিশক্তি। তার মানে বল প্রয়োগের ফলে যখন কোনো বস্তুর গতিশীল হয় বা গতিশীল হওয়ার সামর্থ্য অর্জন করে, তখন ওই বস্তুর মধ্যে যে শক্তিটা জমা হবে সেটা হচ্ছে আমাদের গতিশক্তি। আর গতিশক্তির ইকুয়েশন আমরা জানি হাফ ইন্টু এম ভি স্কোয়ার। সংজ্ঞা তো বইতেই আছে, সংজ্ঞা কি লেখাবো, সংজ্ঞা দরকার নাই তো। ওই সংজ্ঞা লিখবা যে কোনো বস্তু গতিশীল হওয়ার ফলে তার মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে, বা বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তু গতিশীল হয় তখন তার মধ্যে যে শক্তি জমা থাকে সেটা হচ্ছে গতিশক্তি। ইকে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এই গতিশক্তি নিয়ে আমাদের কিছু কাজ আছে এখানে। প্রথম কাহিনী হচ্ছে আমাদের গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক আছে একটা, এটা আমরা ক্লাস 9 10 পড়ছিলাম। টাইটেল দিবা গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক, গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। সম্পর্ক মনে আছে? গতিশক্তির সাথে ভরবেগের সঙ্গে, ভরবেগ কাকে বলে, ভর ইন্টু বেগ। আচ্ছা, তাহলে আমাদের গতিশক্তির যে সম্পর্কটা খেয়াল করো, সম্পর্ক হচ্ছে হাফ ইন্টু এম ভি স্কোয়ার, হাফ ইন্টু এম ভি স্কোয়ার। দেখো হুমায়রা ভালো করে খেয়াল করবা। তাহলে আমি এখানে এম ভি স্কোয়ার, যদি আমি ভরবেগ আনতে চাই তাহলে আমাকে একটা হোল স্কোয়ার লাগবে। তো আমি কি করতে পারি, একটা এম তো এক্সট্রা লাগবে, ভি তো 2 আছে, ভি এর পাওয়ার। তো এম যদি একটা এক্সট্রা লাগে আমি একটা এম দিয়ে ডিভাইড করলাম আর একটা এম দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, ফলে এখানে কি হলো এম ভি হোল স্কোয়ার হয়ে গেল। এখানে একটা এম এক্সট্রা ছিল, সে এম দিয়ে এম ডিভাইড করে দিছি। ঠিক আছে, বললাম আমার এখানে কি আছে এম ভি স্কোয়ার, তাহলে ভি এর উপর একটি স্কোয়ার আছে। আমার দরকার হচ্ছে ভরবেগ আনা,
তাহলে ভরবেগ আনতে হলে আমাকে এটা কি হোল স্কোয়ার বানাইতে হবে, একটা এক্সট্রা এম লাগবে। তো এম কি করব, এম দিয়ে ডিভাইড করছি, আর এখানে এম দিয়ে কি করছি, একটা মাল্টিপ্লাই করে দিছি, ফলে এম এম কাটা যাবে। তার মানে এই ভিতরে আমার যেহেতু এম ভি স্কোয়ার হয়ে গেছে গা, তাহলে আমাদের গতিশক্তি সম্পর্কটা কিরকম হবে, ই কে সমান পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। বুঝা গেছে? কি বোঝা যায় না আব্দুল এখনো? অনেক কঠিন। এই যে এম এর সাথে এম ডিভাইড করছে, কাটাকাটি যায় না একটা, তাহলে ই কে সমান হচ্ছে পি স্কোয়ার বাই 2m। 19 ছিল তো আমাদের সম্পর্কটা। পি স্কোয়ার। ওকে, এবার এর সাথে আমাদের কয়েকটা গ্রাফ পরীক্ষায় আসবে। প্রথম কথা হচ্ছে এখানে আমাদের কনস্ট্যান্ট হচ্ছে এম, আর টু তো কনস্ট্যান্টই, তাহলে মূলত আমাদের গ্রাফটা হবে গতিশক্তির সাথে ভরবেগের। তিনটা গ্রাফ করা যায়। এখন কথা হচ্ছে ইকুয়েশন আগে যদি খেয়াল করো, এখানে গতিশক্তি আর ভরবেগের মধ্যে যে সম্পর্ক পি স্কোয়ার বাই 2m, তার মানে আমাদের ভরবেগের মান আমি যা বসাবো গতিশক্তি পাবো। তাহলে ইকুয়েশন থেকে দেখা যায় ভরবেগ হচ্ছে এখানে স্বাধীন রাশি, আর গতিশক্তি এখানে অধীন রাশি। তাহলে আমরা ভরবেগকে সবসময় এক্স অক্ষের দিকে দিব, আর গতিশক্তিকে আমরা ওয়াই অক্ষে। তাহলে প্রথম গ্রাফ লেখো, ফার্স্টে লেখো। ফার্স্টের গ্রাফটা হচ্ছে আমাদের গতিশক্তি ই কে ভার্সেস পি স্কোয়ার, ই কে সাথে পি স্কোয়ারের গ্রাফ। হ্যাঁ, দুইটা গ্রাফ আসবে এখানে। ই কে সাথে যখন পি স্কোয়ার, পরীক্ষায় তুমি প্রশ্ন খেয়াল করবা গ্রাফটা কার কার মধ্যে চাইছে, তারপর তুমি দেখবা তোমার যে ইকুয়েশন, সেই ইকুয়েশনে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্কটা কিরকম। তুমি যদি খেয়াল করো যে গতিশক্তির সাথে ভরবেগের বর্গ যেহেতু বলছে, তার সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। ওকে, তাহলে আমাদের গ্রাফটা কিরকম হইতে পারে, এক্স অক্ষ বরাবর পি স্কোয়ার, ওয়াই অক্ষ বরাবর গতিশক্তি। তাহলে বলো গ্রাফটা কিরকম হবে? মূলবিন্দুগামী সরলরেখা, তাই না? সহজ, এটা একদম মূলবিন্দুগামী সরলরেখা। আচ্ছা, এখন আমাকে বলো আফ্রিদা, এই গ্রাফের ঢাল কত হবে? যদি পরীক্ষা তোমাকে এমসিকিউ দিলে, এই গ্রাফের ঢাল কত? এই গ্রাফের ঢাল, এই যে গ্রাফটার, এই যে মূলবিন্দুকে আমি যে সরলরেখা আঁকছি, এই সরলরেখার ঢালের মান কত, এম কত? আচ্ছা, এই জিনিসটা কেন সবসময় তোমাদের মনে হয় যে মূলবিন্দুগামী সরলরেখার ঢাল সবসময় 1 হবে? মূলবিন্দুগামী সরলরেখার ঢাল ধ্রুবক, কিন্তু 1 কেন সবসময়? 1 তো তখনই হয় যখন আমাদের সমীকরণটা কি হয়, y ইকুয়াল x হয়, তাই না? তাহলে এরা যদি y ইকুয়াল টু 2x দিলাম, তাহলে ঢাল কত? 2। y ইকুয়াল 4x দিলাম, 4। তাহলে যদি ই কে সমান পি স্কোয়ার বাই 2m হয়, তা ঢাল কত হবে? 1/2m না? তো এই সরলরেখার ঢাল কত হবে? এই সরলরেখার ঢাল হবে 1 ডিভাইডেড বাই 2m। এই ঢালটারে আমরা প্রাইম দিয়ে দিলাম, কারণ এই এম আর এম তো এক না। তাহলে এই সরলরেখার এই সমীকরণের বা এই গ্রাফের ঢাল কত? 1/2m। তুমি এই কোয়েশ্চন রেখা নির্ধারণ করবা। মূলবিন্দুগামী সরলরেখার ঢাল সবসময় 1 হয় না তো, শুধু যদি তোমার ইকুয়েশন হয় y ইকুয়াল x, দেন সেখানে 1। মূলবিন্দুগামী সরলরেখার ঢাল ধ্রুবক, এর কথার অর্থ হচ্ছে এই সরলরেখার প্রত্যেকটা পয়েন্টে ঢালের মান 1/2m পাইবা, কিন্তু তোমরা বলো কি 1। লম্বায় ভূমিকোণ তো 1ই হবে না, 1/2m হবে। ইকুয়েশনের মধ্যে 2m আছে না, 1/2m আছে না? না, ইকুয়েশন ছাড়া না, ইকুয়েশন দিয়ে হিসাব করতে হবে। আচ্ছা, এই একটা গ্রাফ গেল। নেক্সট হচ্ছে সেকেন্ড গ্রাফটা হচ্ছে ই কে ভার্সেস পি। এবার হচ্ছে গতিশক্তির সাথে ভরবেগ, ভরবেগের স্কোয়ার না,
হুম, এক্স অক্ষ বরাবর পি, ওয়াই অক্ষ বরাবর ই কে। বলো এবার গ্রাফটার শেপ কিরকম হবে? হুম হুম গ্রাফটার শেপ হবে তোমার, হ্যাঁ কেন এরকম শেপ হইলো? কারণ তুমি ইকুয়েশন খেয়াল করো, তোমার এবার ইকুয়েশন কিন্তু ই কে ইজ প্রপোর্শনাল টু পি স্কয়ার। ভালো করে দেখবা কেন গ্রাফগুলো এরকম চেঞ্জ হয়, এগুলো ভালো করে বুঝতে হবে, পরীক্ষায় আমাদের লাগবে। ই কে মানে হচ্ছে ওয়াই, এবার কিন্তু আমি এক্স অক্ষে পি স্কয়ার দিইনি, পি দিছি, তার মানে আমাদের গ্রাফটা হবে ওয়াই প্রপোর্শনাল টু এক্স স্কয়ার। আমরা বলতে পারি হচ্ছে ওয়াই ইকুয়াল এক্স স্কয়ার। তারপর এই গ্রাফের শেপ হচ্ছে কি এমন পরাবৃত্তাকার, ওয়াই ইকুয়াল এক্স স্কয়ার গ্রাফ। এটা সবসময় মনে রাখবে, কয়েকটা গ্রাফের শেপ তোমার মনে রাখতে হবে, তার মধ্যে এটা হচ্ছে একটা, ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল এক্স স্কয়ার, এগুলো আমাদের ফিজিক্সে লাগবে। বললাম আমাদের কিছু শেপ হচ্ছে মুখস্থ রাখতে হবে, যেমন ওয়াই ইকুয়াল টু এক্স এর গ্রাফ সবসময় মূল বিন্দুকে আমি সরলরেখা, ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার গ্রাফ হচ্ছে পরাবৃত্তাকার, এরকম সবসময় এই ধরনের, এটা তো রিয়েল শেপ। তুমি যদি এই ডাটা বসাও দেখবা শেপটা এরকম আসছে। এইগুলো তোমার মুখস্থ রাখতে হবে। কারণ কিভাবে বুঝলাম এরকম হতে পারে, যেহেতু আমাদের ওয়াই অক্ষে কি দিছি ই কে, তার মানে এটা ওয়াই এর মান, আর এক্স অক্ষে দিছি পি, তার মানে এটা হচ্ছে এক্স, তার মানে তো স্কোয়ার ছিল, তাই কত হবে ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার। গ্রাফটা কি হবে এরকম শেপ হবে। আমি ওইটা দেখাইলাম পি স্কোয়ার দিয়া, গ্রাফ তো যে কোনো ভাবে অঙ্কন করা যায়, তোমাকে পরীক্ষা যেভাবে বলবে প্রশ্ন। 3 নাম্বার দেখো সেটা, হ্যাঁ ইকুয়েশন তো ই কে প্রপোর্শনাল টু পি স্কয়ার, ইকুয়েশন তো আর তুমি চেঞ্জ করতে পারবে না, ওই ইকুয়েশন থেকে বিভিন্ন গ্রাফ বানানো যায়। তাহলে অ্যাজ পার ইকুয়েশন তোমাকে ই কে এর সাথে পি এর সম্পর্ক স্কয়ার মানে বর্গের সমানুপাতিক, তাহলে ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স স্কয়ার। আর এটার মধ্যে আমি তোমাকে গ্রাফই দিয়েছি হচ্ছে ই কে এর সাথে পি স্কয়ারের, তারপর এক্স অক্ষে পি স্কয়ার আর ওয়াই অক্ষে হচ্ছে ই কে, তার সম্পর্ক হয়ে গেছে কি ওয়াই প্রপোর্শনাল টু এক্স। ওইটা হচ্ছে কনস্ট্যান্ট একটা আছে, কেটে দিয়ে বের করবো দরকার নেই আমার, তো কনস্ট্যান্ট তো আমার আছে অটোমেটিক 1/2m তো আছে এখানে, সেটা তো লেখার দরকার নেই। কারণ এই মনে রাখবো ওয়াই ইকুয়াল এক্স স্কয়ার যত ধরনের গ্রাফ থাকবে এখানে, সামনে 4 থাকুক 2 থাকুক যাই থাকুক, ওটা তো কনস্ট্যান্ট। তোমাকে কি খেয়াল রাখতে হবে এখানে বাম পক্ষে কি আছে ওয়াই, আর ডান পক্ষে তোমার এক্স স্কয়ার, সব শেখ 1/2m। কিন্তু ঢালটার কনস্ট্যান্ট হবে না, কারণ এটা তো তোমার হচ্ছে বক্রাকার, এক একটা পয়েন্ট একটা হবে, তবে কাছাকাছি হবে। না আমি বলি এটার কাহিনীটা হচ্ছে না, এটার হচ্ছে 1/2m হবে, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে এই ধরনের শেপের মধ্যে তোমাকে এই ধরনের ঢালের নিয়ম হচ্ছে তুমি এমন একটা পয়েন্ট নিবা যে পয়েন্টটা ওই জায়গাতে নিতে হবে যেন প্রায় স্ট্রেট লাইন আসে, যাতে তুমি এইভাবে ঢালটা বের করতে পারো। সমকোণী ত্রিভুজে ঢাল বের করতে হয়, যদি এই ধরনের বক্রাকার শেপের গ্রাফ থাকে তখন ঢাল তো আর সরাসরি হয় না, তখন কি করতে হয় যে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 দিয়ে করতে হয়। এবং এই ধরনের ঢালের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এক একটা পয়েন্ট ঢালের মান এক এক রকম হয়, তবে কাছাকাছি হয়। তোমার এমন পয়েন্ট নিতে হবে যে পয়েন্টটা মনে হবে যে ওই পয়েন্ট স্ট্রেট লাইনের মতো হচ্ছে, তখন একটি স্পর্শক আঁকতে হয়, যদি স্পর্শক আঁকতে হয় এই স্পর্শক অঙ্কন করে একটা সমকোণী ত্রিভুজ দিয়ে ওই যে ঢালের সূত্র পড়ছি আমরা হায়ার ম্যাথে, y2 মাইনাস y1 x2 মাইনাস x1 দিয়ে ঢালটা নির্ণয় করতে হয়, খুব মানে কাছাকাছি, মানে যাতে মানটা সঠিক হয় এরকম। এই ধরনের ঢালের ক্ষেত্রে ঢাল কখনো ধ্রুবক থাকে না, ঢাল ধ্রুবক থাকে শুধুমাত্র মূল বিন্দুকে আমি সরলরেখার জন্য, এই জন্য এই ধরনের কোশ্চেন ঢাল তোমাকে কখনো বের করতে বলবো না। আচ্ছা তো লাস্ট হচ্ছে আমাদের এই সম্পর্কের মধ্যে আরেকটা গ্রাফ, সেটা হচ্ছে পি ভার্সেস ই কে। অর্থাৎ এখানে তোমার গ্রাফ ইকুয়েশনটাই চেঞ্জ করে দিছে, ইকুয়েশন চেঞ্জ করে দিছে, ইকুয়েশন চেঞ্জ করছে, তাই না? উঠাও প্রতিভা। তাহলে প্রথম কথা হচ্ছে কোশ্চেনে দিছে হচ্ছে আমাদের পি এর সাথে ই কে এর গ্রাফ, এতক্ষণ কিন্তু ই কে এর সাথে পি ছিল, তাহলে পি ভার্সেস ই কে মানে তোমাকে ইকুয়েশন থেকে
তুমি এই কোয়েশ্চনটা খেয়াল করো, আমাদের এই কোয়েশ্চন হচ্ছে ই কে সমান পি স্কোয়ার বাই 2m। তা আমি কিন্তু প্রথমে বলছি যে আমাদের যেভাবে ইকুয়েশন আছে সেই অনুসারে পি হচ্ছে স্বাধীন আর গতিশক্তি হচ্ছে অধীন। এখন যদি পরীক্ষায় এরকম প্রশ্ন তো করেই আমাদের যে গতিশক্তি দেওয়া আছে, ভরবেগ বের করতে বললো, তো গতিশক্তি দেওয়া থাকলে যদি ভরবেগ নির্ণয় করতে বলে তাহলে গতিশক্তি হয়ে গেল আমাদের স্বাধীন আর ভরবেগ তখন অধীন। তখন তোমার ইকুয়েশনটা কিরকম আসবে? পি ইকুয়াল রুট ওভার 2 কে ইন্টু এম, তাই না? তাই তো, রুট করে দিছি ক্রস মাল্টিপ্লাই করে। আমার তো 2 আর m তো কনস্ট্যান্ট, ওটা টেনশন নেই। আমার কথা হচ্ছে তাহলে পি এর সাথে আমার ই কে সম্পর্ক হচ্ছে রুট ই কে, রুট ই কে এসব উঠাও, আগে সম্পর্কটা উঠাও। প্রত্যেকটা গ্রাফ যখন অঙ্কন করবা তখন ইকুয়েশনটা ভালো করে মাথায় রাখবা, তাহলে যে কোনো গ্রাফ তুমি অঙ্কন করতে পারবা। আর কয়েকটা গ্রাফ তুমি শেপ মুখস্থ রাখবা, তাহলে চলবে। পিটাকে স্বাধীন বানাইছি আমরা, সরি পি স্বাধীন না, ই কেটাকে স্বাধীন, ই কে স্বাধীন বানাইছি আমরা। তাহলে এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের ই কে আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে পি। এবার আমরা ইকুয়েশনের সাথে গ্রাফ মিলাবো। তাহলে আমাদের ইকুয়েশন হচ্ছে পি এর সাথে ই এর সম্পর্ক হচ্ছে এরকম, ওকে? আচ্ছা, তাহলে এখন দেখো কোথায় কাকে বসাইছো, ওয়াই তে কি বসাইছো? পি। তার মানে এই পি এর জায়গায় আমার কি আসবে? ওয়াই, ওকে? আচ্ছা, ই কে কোথায় বসাইছি? এক্স এ। তাহলে আমাদের সম্পর্কটা হবে ওয়াই প্রপোর্শনাল টু রুট এক্স। তার মানে আমরা এভাবে লিখতে পারি, ধরো কনস্ট্যান্টটা যদি আমরা বাদ দিই, ওয়াই ইকুয়াল এক্স টু দি পাওয়ার হাফ, তাই না? আচ্ছা, তো এই ধরনের শেপের গ্রাফ হচ্ছে এই টাইপের। হ্যাঁ, কেন রুট দিতে হবে? রুটের সমস্যা কি? রুটটা তো ওয়াই এক্স এর উপরে, রুট তো এক্স এর উপরে, রুট তো থাকবেই। ওটা জাস্ট এবার লিখছি আমরা, মানে এই টাইপের। মানে আমার কথার অর্থ হচ্ছে, শোনো, যে মূল বিষয়টা হচ্ছে তুমি যখন পরীক্ষায় দেখবা এই এক্স এর উপর এরকম পাওয়ার আছে, ফ্র্যাকশন পাওয়ার 1/3 বলো 1/4 বলো, সব ক্ষেত্রে গ্রাফের শেপ হচ্ছে এই টাইপের হবে। সব অঙ্কের ক্ষেত্রে যতই দেখবে তুমি এক্স এর উপর পাওয়ার দুই ধরনের থাকে, একটা হচ্ছে এক্স স্কোয়ার, এক্স কিউব, ওই সব হচ্ছে পরাবৃত্তাকার। আর এক্স টু দি পাওয়ার হাফ, এক্স টু দি পাওয়ার 1/3, এক্স টু 1/4, যত ধরনের এই টাইপ এই শেপের যত ইকুয়েশন থাকবে সব ক্ষেত্রে তোমার গ্রাফ কিরকম হবে? এই শেপের হবে। হ্যাঁ, এই শেপের হবে আমাদের। তাহলে এটা হচ্ছে আমাদের এই তিনটা গ্রাফ গেল। আচ্ছা, একটা ইকুয়েশন দিয়ে শেষ করি আজকে আমরা। তাহলে এখানে তিনটা থেকে এইটা খুব রেয়ার, এটা খুব পরীক্ষা কম আসে, মানে বাকি দুইটা আসে বেশি। আচ্ছা, এবার লেখো একটা জিনিস, সেটা হচ্ছে দেখো কোন বস্তুর কোন বস্তুর ভরবেগ x% করলে গতিশক্তি গতিশক্তি কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? মূলত এই টাইপের কোশ্চেনটা আমাদের পরীক্ষায় এমসিকিউতে আসে। এই টাইপের কোশ্চেনটা হচ্ছে আমাদের পরীক্ষায় এমসিকিউতে আসবে। কোন বস্তুর ভরবেগ যদি x% বাড়াই তবে গতিশক্তি কত পার্সেন্ট বাড়বে? অর্থাৎ পরীক্ষা যখন আমাকে কোশ্চেন করবে এমসিকিউতে, এক্স এর জায়গায় ভ্যালু দিয়ে দিবে একটা,
50%, 25%, 30%। তা আমরা এখানে এটা প্রমাণ করে দেখাবো সূত্রটা, কিন্তু এমসিকিউর জন্য শুধু ফর্মুলাটা মনে রাখতে হবে, শর্টকাট ফর্মুলা, টোটাল 4টা ফর্মুলা আছে এই টাইপের। তাহলে আমাদের প্রথম হচ্ছে ভরবেগ যদি আমি x% বাড়াই, তো ধরে নেই যে কোনো বস্তুর, প্রথমে মনে করো একটা বস্তুর ভরবেগ হচ্ছে p1 সমান p। তাহলে কোশ্চেন অনুসারে যদি ভরবেগ আমি x% বাড়াই, তার মানে p2 হচ্ছে p প্লাস p এর x%, তাই না? p প্লাস p এর x%। তাহলে লিখতে পারি আমরা এইভাবে যে p প্লাস p ইন্টু x বাই 100। কোন বস্তুর ভরবেগ x% বাড়াবো, তাহলে প্রথমে ভরবেগ ধরে নিলাম p শুরুতে, পরবর্তীতে ভরবেগ কত হবে p প্লাস p এর x%। তো এখান থেকে আমরা ভরবেগ বের করতে পারি p1 প্লাস x ডিভাইডেড বাই 100। ওকে, তাহলে গতিশক্তি কত পার্সেন্ট বৃদ্ধি পাবে চাইছে। আগে তো আমাকে জানতে হবে যে গতিশক্তি আসলে কত হয়েছে, প্রথমে গতিশক্তি কত ছিল, পরবর্তীতে গতিশক্তি কত হয়েছে। হ্যাঁ, p1 মানে শুরুতে ভরবেগ, মনে করো x, পরবর্তীতে ভরবেগ x% বাড়াইছো না, তাহলে ভরবেগ প্রথমে যদি p হয়, তাহলে পরবর্তীতে কত হবে p প্লাস p এর x%। ভরবেগ যদি x% বাড়াও, শুরুতে যা থাকবে p প্লাস কত হবে p এর x%। আচ্ছা, তাহলে আমাদের গতিশক্তির সূত্র, তাহলে আমাদের শুরুতে গতিশক্তি মনে করি p স্কয়ার ডিভাইডেড বাই 2m, শুরুতে গতিশক্তি ek1, সমীকরণ দেই 1। শুরুতে গতিশক্তি p স্কয়ার বাই 2m। এবার পরিবর্তিত গতিশক্তি অর্থাৎ ek2, তাই যখন পরিবর্তিত গতিশক্তি বের করব, ভরবেগ কত পাইছি আমরা p ইন্টু 1 প্লাস x বাই 100, তাই এটা নতুন p না আমাদের, তাই নতুন p যদি বসাই দিই, আমি একবার যদি বসাই p স্কয়ার 1 প্লাস x বাই 100 স্কয়ার ডিভাইডেড বাই 2m, বুঝছি? এই জাস্ট পিটা সরাসরি বসাই দিছি, p স্কয়ার 1 প্লাস x বাই 100 স্কয়ার ডিভাইডেড বাই 2m, ঠিক আছে? আচ্ছা, এখন একটু ভালো করে যদি খেয়াল করো, p স্কয়ার বাই 2m মানে কত, p স্কয়ার মানে ek1, তার মানে এখানে লিখতে পারি না আমরা যে ek2, সরি ek2 সমান ek1 ইন্টু 1 প্লাস x ডিভাইডেড বাই 100 স্কয়ার, লেখা যায়? ওকে, দেখো এখানে যদি খেয়াল করো, এরা যদি এখানে প্রশ্নে বলতো যে ভরবেগ x% বৃদ্ধি করলে গতিশক্তি কত হয়, তাহলে কিন্তু এটাই অ্যান্সার, তাই না? কিন্তু আমাকে কিন্তু এটা চায় নাই, চাইছে গতিশক্তি কত পার্সেন্ট বৃদ্ধি করছে। তাহলে কত পার্সেন্ট যদি বৃদ্ধি করতে বলে, তার মানে কি করতে হবে, ek2 থেকে ek1 মাইনাস করতে হবে, তারপর তাকে কিসে নিতে হবে, পার্সেন্ট, শতকরায়। আচ্ছা, তাহলে আমরা তো আর ওই পাটিগণিতের মতো অঙ্ক করবো না, তাহলে আমরা যদি লিখি, সরাসরি লিখি, সুতরাং গতিশক্তি বৃদ্ধি পাবে, একবার লিখলাম শতকরা, যেহেতু কিভাবে লিখবো, ek2 মাইনাস ek1, বলতেছি ek2 মাইনাস ek1 ভাগ করবো কত দিয়ে, 100 দিয়ে ভাগ করবো, ek1 দিয়ে ভাগ করবো। ছোটবেলায় লাভ ক্ষতির অঙ্ক করছি না, লাভ বা ক্ষতি কিসের উপর হয়, ক্রয় মূল্যের উপর, তাই ক্রয় মূল্যটা সবসময় শতকরা প্রকাশ করতাম। তো নিচে যখন ভাগ করবা, তোমাকে শুরুতে গতিশক্তি কত ek1 ইন্টু কত 100%, উপরে হচ্ছে গতিশক্তির পরিবর্তন,
নিচে হচ্ছে শুরুতে গতিশক্তি কত ইন্টু কত 100%। মান বসাও, এই মান যা যা মান আছে সব বসাও, ইকে টুর মানটা বসায় দাও। ইকে ওয়ানের কোনো মান বসাও না, শুধু ইকে টুর মানটা বসাও, কাটাকাটি চলে যাবে। শুধু ইকে টুর মানটা বসাও ভাবলিয়া, শুধু ইকে টুর মানটা বসাও। ইকে ওয়ানের মান বসানোর দরকার নেই, কারণ ইকে ওয়ান উপরে নিচে কাটা চলে যাবে। দেখো অ্যান্সারটা কত আসে। ইকে টুর মানটা বসায় দাও। দেখো এরকম আসে কিনা অ্যান্সারটা, তোমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে এই টাইপের। না, দেখো এরকম আসবে, ঠিক এরকম আসবে। এটাই হচ্ছে আমাদের এই পুরা কোশ্চেনটার এমসিকিউর জন্য এটাই হচ্ছে ফর্মুলাটা। অর্থাৎ আলটিমেটলি তোমার গতিশক্তি এত পার্সেন্ট বাড়বে, 1 + x/100 স্কোয়ার মাইনাস 1 × 100%। অর্থাৎ আসবে এখানে খেয়াল করবা, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের এই কোশ্চেনটার জন্য শর্টকাট ফর্মুলা। এটা আমাদের পরীক্ষা হলে একটু কষ্ট করে মনে রাখতে হবে। এটা মনে রাখার একটা উপায় আছে, এটা পরে বলবো লাস্টে। বলো x = 50 স্কয়ার করো না তো, ক্যালকুলেশন করো না তো। এখন দেখো প্রশ্নটা কিভাবে করে, শোনো, তোমাকে প্রশ্ন করবে পরীক্ষায় কোন বস্তুর ভরবেগ 50% বৃদ্ধি করলে গতিশক্তি কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। এমসিকিউ, এমসিকিউ ছাড়া কখনো সিকিউতে করবে না। যে কোনো বস্তুর ভরবেগ 50% বৃদ্ধি করব, তা যদি 50% বৃদ্ধি করি তার মানে এক্স এর মান কত পার্সেন্ট 50, তাহলে এক্স এর মান আমরা কত বসাই দিব 50। দেখো যদি 50 বসাই খেয়াল করো, তাহলে 1 + 50/100 মানে কত হাফ স্কোয়ার মাইনাস 1 × 100%, এটা কত হয় 3/4 মানে 9/4 মাইনাস 1 × 100%। তা 9/4 এর বিয়োগ করলে কত আসে 5/4, 5/4 × 100%, তাহলে হচ্ছে 4 × 25 = 100, তার মানে অ্যান্সার কত হবে 125%। ক্যালকুলেটর করবা যে ভরবেগ কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে যদি চায়, তো অ্যান্সার কত হবে জাস্ট 1 + x/100 স্কয়ার মাইনাস 1 × 100%। কত পার্সেন্ট না, ভরবেগ কত পার্সেন্ট বাড়লে গতিশক্তি কত পার্সেন্ট বাড়বে, ভরবেগ দিয়ে দেবে 50% হোক যত পার্সেন্ট হোক, হ্যাঁ ওটা থাকবে। কোন বস্তুর ভরবেগ 50% বৃদ্ধি পেলে গতিশক্তি কত পার্সেন্ট বাড়বে। লাস্ট শেষ করি আমরা, যদি বলো আচ্ছা থ্যাংক ইউ। যদি এই যে যদি পরিবর্তিত গতিশক্তি বলতো তখন আমাদের ফর্মুলা হবে এটা। যদি শুধু বলতো যে এখন গতিশক্তি কত, এখন গতিশক্তি কত, তখন এখানে মান বসালি যত গুণ আসবে তত, ঠিক আছে, যত গুণ আসবে তত বসা দিতে হবে। এখন বলতো মুস্কান, যদি এই কোশ্চেনটাই ভাবে করে তোমাকে পরীক্ষায় যে কোন বস্তুর ভরবেগ x% হ্রাস পেলে গতিশক্তি কত পার্সেন্ট হ্রাস পাবে, গতিশক্তি ভরবেগ x% হ্রাস পেলে গতিশক্তি কত পার্সেন্ট হ্রাস পাবে, ফর্মুলাটা কি হবে, ফর্মুলাটা কি হবে, কি চেঞ্জ হয় বলো। 1 - গতিশক্তি যদি হ্রাস পায়, আচ্ছা আমরা এটা যে করছি এটার অর্থ হচ্ছে একটা অঙ্কে যদি লাভ হয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এইটাই। তার মানে যদি কমে যায়, কমে গেলে তো উল্টা বিয়োগ করতে হইব, তার মানে তখন
এই যদি শোনো, যদি হ্রাস পাওয়ার ফর্মুলা বলে যে কত পার্সেন্ট হ্রাস পাইছে, তখন সূত্রটা হবে ডেল্টা ই কে 1 মাইনাস এক্স বাই 100 স্কোয়ার ইন্টু 100%। আগে লিখানে একটু শর্ট করে যে ভরবেগ x% হ্রাস পেলে গতিশক্তি কত পার্সেন্ট হ্রাস পাবে। কোশ্চেনটা রিভার্স করে নাও, ভরবেগ x% হ্রাস পেলে গতিশক্তি কত পার্সেন্ট হ্রাস পাবে। ভরবেগ x% হ্রাস পেলে গতিশক্তি কত পার্সেন্ট হ্রাস পাবে। না, তোমাদের জন্য SW থাকবে, কি থাকতে পারে গো? SW থাকবে হচ্ছে উল্টা। উল্টা বলতে কি, এবার প্রশ্ন করব গতিশক্তি x% বৃদ্ধি পেলে ভরবেগ কত পার্সেন্ট বাড়বে। সূত্র বানায় নিয়ে আসবা, গতিশক্তি x% বৃদ্ধি পেলে ভরবেগ কত পার্সেন্ট বাড়বে, গতিশক্তি x% হ্রাস পেলে ভরবেগ কত পার্সেন্ট হ্রাস পাবে। হ্যাঁ, দুইটা ফর্মুলা বাইর করবা নিজেরা, এবং বইয়েতে আমাদের বা শীটে এই ট্যাপে যতগুলো এমসিকিউ আছে দেখবে একদম আলাদা করে দেওয়া আছে শীটের মধ্যে। প্রশ্নটা উল্টা, গতিশক্তি x% বৃদ্ধি পেলে ভরবেগ কত পার্সেন্ট বাড়বে। আর রিভার্স করে নাও আবার হ্রাসটা। ওকে, এমসিকিউ গুলি এটার ইয়েতে যে এমসিকিউ গুলো আছে এগুলো সলভ করবা।